এপিসোড 7-এর গল্প শুরু হয় একটি ফ্ল্যাশব্যাকের মধ্য দিয়ে। একদিন এক মহিলা বারান্দায় দাঁড়িয়ে আছেন। তাকে দেখে মনে হচ্ছে অবসাদ ও বিষণ্ণতা যেন তাকে ঘিরে ধরেছে। সব কিছুই তিনি যেন নির্বিকারভাবে দেখছিলেন। কিন্তু হঠাৎই সাইকেল আরোহী এক ছাত্রকে বিপরীত দিক থেকে ছুটে আসা একটি গাড়ি সজোরে ধাক্কা মারে, আর প্রচণ্ড শব্দে তিনি ঘোর থেকে বেরিয়ে আসেন। এরপরই সেই গাড়ি থেকে এক আতঙ্কিত মানুষ বেরিয়ে আসে, আর ঘটনার ভয়াবহতা বোঝা মাত্র সে গাড়িতে উঠে পালিয়ে যায়। এদিকে ওই ঘটনার আকস্মিকতা মহিলার মধ্যে এক চাঞ্চল্য সৃষ্টি করে। তিনি পালিয়ে যাওয়া গাড়ির নাম্বারটা দেখে নেন এবং যত দ্রুত সম্ভব সেটা ডায়েরিতে লিখে ফেলেন। তারপরই তার মনে হয় পুলিশকে জানানো দরকার, কিন্তু মোবাইলটা কোথায় রেখেছেন তা তিনি মনে করতে পারছেন না। কোনো কিছু না পেয়ে তিনি নিজেই ছেলেটিকে সাহায্য করতে ছুটে যান, কিন্তু দরজা খুলে বাইরে আসতেই কাচের টুকরোয় তার পা কেটে যায়, আর ব্যথায় কাতর হয়ে তিনি সেখানেই বসে পড়েন। প্রায় 1 ঘন্টা তিনি এভাবেই বসেছিলেন। কাজ শেষে যখন তার স্বামী ফিরে আসেন তিনি তাকে সাহায্য করেন। তখনই দূর থেকে অ্যাম্বুলেন্সের সাইরেন আর মানুষের কোলাহল ভেসে আসে। হঠাৎ মহিলার মনে পড়ে সেই ছেলেটির কথা। তিনি দৌড়ে যান সেখানে পৌঁছে দেখেন ছেলেটিকে স্ট্রেচারে তুলে অ্যাম্বুলেন্সে নেওয়া হচ্ছে। এই দৃশ্য দেখে তিনি ফুঁপিয়ে কেঁদে ওঠেন, আর তার স্বামী তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিলেন। এই ছিল সেদিনের ঘটনা। এরপর গল্প চলে আসে বর্তমান সময়ে। কোর্টে তার স্বামী বলেন ছেলেটি হাসপাতালে পৌঁছানোর পরপরই মারা যায়। প্রায় 1 ঘন্টা ধরে সে ওই রাস্তাতেই পড়েছিল। আমার স্ত্রী আজও মনে করেন এটি তার ডিমেনশিয়া মানে স্মৃতিভ্রমের অসুস্থতার কারণেই হয়েছে। যদি সময় মতো চিকিৎসা হতো ছেলেটি হয়তো বেঁচে যেত। আর সেই জায়গাটিতে কোনো ক্যামেরা ছিল না। আমাদের কাছে ছিল কেবলমাত্র আমার স্ত্রীর সাক্ষ্য। আর সেই অপরাধবোধ থেকেই তিনি প্রতিদিন সেই অপরাধীকে ধরার কথা ভাবতেন। তার কোনো স্মৃতি যেন হারিয়ে না যায় সেজন্য তিনি প্রতিটি ঘটনায় ডায়েরিতে লিখে রাখতেন। কোর্টে যেন কোনো সমস্যা না হয় তাই নিয়মিত ওষুধ খেয়েছেন, স্মৃতিগুলো আঁকড়ে রাখার চেষ্টা করেছেন। আর আজ আমার স্ত্রীর কারণেই সেই অপরাধী ধরা পড়েছে। সব শুনে বিচারক বলেন, মিস চা, এখন আপনাকে যেসব প্রশ্ন করা হবে ভেবেচিন্তে উত্তর দেবেন। আইনজীবী ইউনান তার প্রশ্ন শুরু করেন। মিস চা, আমরা একাধিকবার মিটিং করেছি, আর প্রতিবারই আমি আপনাকে আমার নাম বলেছি। আপনি কি আমার নাম মনে করতে পারেন? মহিলা নিশ্চুপ, তার কাছে কোনো উত্তর নেই। ইউনান তাকে আবারও মনে করিয়ে দেন, আমার নাম ইউনিসো কুন। তারপর সে আবারও জিজ্ঞেস করে, আপনি তো গাড়ির নাম্বার দেখে ডায়েরিতে লিখেছিলেন, তাই না? মিস চা হ্যাঁ বলেন। ইউনান আবার প্রশ্ন করে, তাহলে কেন সঙ্গে সঙ্গে পুলিশকে জানাননি? এবারও তার কাছে কোনো উত্তর নেই। আচ্ছা, আমি তো সবেমাত্র আমার নাম বললাম, আপনি কি বলতে পারবেন? কিন্তু মহিলা এবারও তার নাম ভুলে যান, আর তার স্বামীর দিকে তাকিয়ে থাকেন। মানে তখন আপনি ইমার্জেন্সি নাম্বারও ডায়াল করতে ভুলে গিয়েছিলেন, যেমন এখন আমার নাম ভুলে গিয়েছেন। সে আবারও প্রশ্ন করে, ডিমেনশিয়া হওয়ার আগে আপনি একজন শিক্ষক ছিলেন, তাই না? ওদিকে আপনার 2 জন প্রিয় স্টুডেন্ট বসে আছে, আপনি কি তাদের নাম বলতে পারবেন? মিস চা তাদের চিনতে পারেন কিন্তু নাম বলতে পারেন না। ইউনান বলে, আপনি এখনই আমার নাম ভুলে গেছেন। বছরের পর বছর যাদের পড়িয়েছেন সেই স্টুডেন্টদের নামও ভুলে গেছেন। ইমার্জেন্সি নাম্বারে কল করতেও ভুলে গিয়েছিলেন। তাহলে এখন কোর্ট কিভাবে আপনার সাক্ষ্য বিশ্বাস করবে? প্রিয় টিচারের এমন অবস্থা ওই 2 স্টুডেন্ট সহ্য করতে না পেরে বেরিয়ে যায়। আপনি ছেলেটিকে বাঁচাতে না পারার অপরাধবোধ আপনার অসুস্থতার উপর চাপিয়ে অপরাধীকে দোষারোপ করতে চাইছেন। কিন্তু ভেবে দেখেছেন কি এই অসুস্থতা আপনাকে বিভ্রান্ত করতে পারে? হয়তো কোনো নির্দোষ মানুষও ফেঁসে যেতে পারে। মিস চা তার মাথা নিচু করে ফেলেন। দৃশ্য পরিবর্তিত হয়ে চলে আসে ইউলিম ল ফার্মের মিটিং রুমে। একেবারে টান টান পরিবেশ। এরই মাঝে ম্যানেজিং পার্টনার নায়ন ঘোষণা করেন, আজকের মিটিংয়ের পরবর্তী বিষয় বেতন ব্যবস্থা। যে যত বেশি কাজ করবে সে তত বেশি টাকা পাবে। এটা শুনে অনেকেই চিন্তায় পড়ে যায়। অনেক পার্টনার এর বিরোধিতা করে। ডোয়ানো তার হাত তোলে। জুনিয়র পার্টনাররা বলে, আপনি এত বড় সিদ্ধান্ত কাউকে না জানিয়ে কিভাবে নিলেন? ইউনান বলে, এসব আমরা আর কতদিন চুপ করে সহ্য করব? জুনিয়ররা কমফিয়ের মামলায় তাদের রক্তঘাম ঝরায়, অথচ আসল ফায়দা নেয় তার সিনিয়ররা। কখনো রাতে এসে দেখেছেন
জুনিয়ররা মেঝেতে সংবাদপত্র বিছিয়ে ঘুমায়, অথচ তাদের কাজের কোনো স্বীকৃতি নেই। এমন ল ফার্মে কে কাজ করতে চাইবে? উত্তেজনা আরও বেড়ে যায়। একজন বলে, মিস্টার কিম, আপনি তো ফাউন্ডিং পার্টনার, আপনি কিছু বলুন। মিস্টার কিম শান্তভাবে বলেন, ল ফার্মে যুক্তির জোরে আয় হয়, তাই যুক্তি দিয়েই তর্ক হবে, সিনিয়র জুনিয়রের বিরোধ নিয়ে নয়। ভাবুন ইউলিমের ভবিষ্যতের কথা। এরপর তিনি ইউনানকে চালিয়ে যেতে বলেন। ইউনান আবারও তার কথা শুরু করে। গত বছর কতজন অ্যাসোসিয়েট চাকরি ছেড়ে গেছে জানেন? আর তার কারণ কি? কারণ এখানে কাজের সাথে বেতনের ভারসাম্য ছিল না। মিটিং রুমে নীরবতা নেমে আসে। এবার নায়ন তার শেষ কথা বলেন, যতদিন আমি ম্যানেজিং পার্টনার আছি, নতুন এই স্যালারি সিস্টেম বদলাবে না। মিটিং শেষে কসবো ক্ষিপ্ত হয়ে ওঠে আর বলে, একটা কথা পরিষ্কার, এটা মিস নায়নের কাজ নয়। ডোয়ান বলে, একদম ঠিক, এটা অ্যাটর্নি ইউনানের কাজ, ওর একটা ভুল খুঁজে বের করতেই হবে। আরেকজন সহকর্মী বলে, ও তো ভুলই করে না। কসবো বলে, একটু অপেক্ষা করো, আমি তার পেছনে গোয়েন্দা লাগিয়েছি, কোনো না কোনো দুর্বলতা অবশ্যই ধরা পড়বে। এদিকে এপিসোড 6-এর শেষ দৃশ্যে দেখা যায়, রাতে হঠাৎ ইউনানের বাসার বেলটি বেজে ওঠে, আর দরজা খুলতেই বাইরে দাঁড়িয়ে থাকা মেয়েটি তাকে কিছু একটা বলে, আর ইউনানও তাকে ভেতরে ডেকে নেয়। কিন্তু বাইরে কেউ লুকিয়ে তাদের ছবি তুলছিল। পরের দৃশ্যে সেই ফুটেজ চলে আসে কসবোর হাতে। সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। ডোয়ান ফিসফিস করে বলে, ওরে, এটা তো সেই দ্বিতীয় বর্ষের সই। বাহ, এই ইউনান তো ভদ্রতার ভান করে, অথচ নিজের জুনিয়রের সাথে ডেট করছে। সহকর্মী যোগ করে, নিজের জুনিয়রের সাথে ফ্লার্ট না করার নিয়ম তো ইউনান নিজেই বানিয়েছিল, অথচ সেই নিয়ম ভাঙছে। এই কথা শুনে কসবো বলে, কিন্তু এটা দিয়ে আমরা ওর কিছুই করতে পারবো না, কারণ নিয়মটা শুধু ম্যানেজমেন্টের পরামর্শে বানানো হয়েছিল, অফিসের রুল বুকে এটা নেই। কিছুক্ষণ ভেবে সে আবার বলে, অ্যাটর্নি বইয়ন তো এমজিসি কোম্পানির কেসটি দেখছে, তাই না? সহকর্মী হ্যাঁ সূচক তার মাথা নাড়ে। কসবো বলে, এদিকে সই আছে বইয়নের টিমে, তাই না? আর সেই কেসের অপরপক্ষ হচ্ছে টিএস ইন্স্যুরেন্স কোম্পানি, যারা চেয়েছিল তাদের পক্ষ থেকে কেসটা অ্যাটর্নি ইউনান দেখুক। তাহলে আমরা কি করেছি? এমজিসির অনুমতি নিয়ে এথিক্যাল ওয়াল কনসেপ্ট ব্যবহার করেছি। মানে যখন দুই পক্ষই তাদের কেস একই ল ফার্মে দেয়, তখন নিয়োগকৃত আইনজীবীরা নিজেদের মধ্যে কোনো তথ্য শেয়ার করে না। এই বিশ্বাসেই দুই পক্ষ একই ল ফার্মকে কেস দিতে রাজি হয়। আমরা বলবো, ইউনান তথ্য হাসিলের জন্য নিজের জুনিয়রের সাথে অনুচিত সম্পর্কে জড়িয়েছে এবং সেই তথ্য ব্যবহার করেই সে কেস জিতেছে। সহকর্মী বলে, চমৎকার আইডিয়া। কসবো বলে, সে খুব চালাক, কিছু বুঝে ওঠার আগেই আমাদের কাজ শেষ করতে হবে। এদিকে ইউনান সিঙ্গাপুর থেকে একটি কেস শেষ করে ফিরছিল। এয়ারপোর্টে সে দেখে পুলিশ এক লোককে গ্রেফতার করছে। ইউনান লোকটিকে চিনে ফেলে। এটি সেই লোক যার স্ত্রী ডিমেনশিয়ায় ভুগছিল, আর সেই মামলায় ইউনানি ছিল তার বিপরীত পক্ষের আইনজীবী। ইউনান এগিয়ে গিয়ে নিজের কার্ড দিয়ে বলে, আমি একজন আইনজীবী। পুলিশ বলে, উনার শ্যালক রিপোর্ট করেছে যে মিস্টার হাং তার নিজের স্ত্রীকে আত্মহত্যায় পরিচিত করেছে। সব শুনে ইউনান বেশ অবাক হয়। পুলিশ তাকে জিজ্ঞেস করে, আপনি কি ওনার সাথে যাবেন? ইউনান বলে, হ্যাঁ, অবশ্যই যাব। কিন্তু মিস্টার হাং বলে, আমার কোনো আইনজীবীর প্রয়োজন নেই, আমি আমার শাস্তি মেনে নেব। গাড়িতে বসে তিনি তার স্ত্রীর স্মৃতিচিহ্নের দিকে তাকিয়ে থাকেন, আর মনে পড়ল সেই মুহূর্ত যখন স্ত্রী বলেছিল, এই রোগের কারণে আমি অনেক আগেই মারা গেছি, আমি আর সহ্য করতে পারছি না, এই জীবন আমি শেষ করতে চাই। স্ত্রী বলেছিল, সুইজারল্যান্ডে নাকি ইচ্ছা মৃত্যু বৈধ, চলো আমরা সেখানে যাই, কিছু সুখের মুহূর্ত কাটাই, তারপর তুমি আমাকে বিদায় জানিও। স্ত্রীর কষ্ট দেখে হাং তার প্রস্তাবে রাজি হয়েছিলেন। পরে ইউনান আবার তার সাথে দেখা করতে আসে। তিনি প্রথমে রাজি না হলেও পরে ইউনানের সাহায্য নিতে রাজি হন। দুপুরে ইউনান তার পুরো টিম নিয়ে মিটিং রুমে বসেন, আর লিজিন মিস্টার হাংয়ের কেসটির মূল বিষয়গুলো আবারও সবার সামনে উপস্থাপন করে। এরপরই কেসটির ব্যাপারে ইউনান সবার বক্তব্য জানতে চান। হেইয়ান বলে, স্যার, এমন কেস আগে আসেনি। যদি কেউ সুইজারল্যান্ডে তার ইচ্ছা মৃত্যু নেয়, তার সাথে যাওয়া কাউকে কোরিয়ায় শাস্তি দেওয়া হয়নি, কিন্তু এখানে অভিযুক্ত তার সাথে শুধু ভ্রমণই করেনি, পুরো প্রক্রিয়ায় তাকে সাহায্যও করেছে। এরপর হোমিন বলে, স্যার, সুপ্রিম কোর্টের মতে শুধু পরামর্শ দেওয়াও সাহায্য হিসেবে গণ্য হয়, তাই তার সম্পূর্ণ অংশগ্রহণ দেখে মনে হচ্ছে বাঁচানো কঠিন হবে। ইউনান জিজ্ঞেস করে, কিন্তু আমরা কিভাবে এটাকে ডিফেন্স করতে পারি?
হোমিন বলে, এটা সমাজবিরোধী অপরাধ নয়, তাই আমরা বলতে পারি ইচ্ছা মৃত্যু ভুল নয়, তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে। ইউনান জিজ্ঞেস করে, কোনটা? হেইয়ান বলে, তার ওয়াইফের মৃত্যুর পর 1.7 বিলিয়নের সম্পত্তি তার স্বামীর নামে হয়ে যাবে। এই কথায় ইউনান বেশ অবাক হয়। তখন লিজিন বলে, আসলে তাদের কোনো সন্তান নেই, তাই স্ত্রীর পর সব সম্পত্তি তার স্বামী পেতেন, কিন্তু যদি স্বামী দোষী সাব্যস্ত হয় তবে সেই চুক্তি বাতিল হবে আর তার সব সম্পত্তি চলে যাবে স্ত্রীর ভাইয়ের কাছে। তাই হয়তো তার শ্যালক উদ্দেশ্য প্রণোদিত হয়ে কেসটি করেছে। ইউনান বলে, কেসটা খুবই কঠিন মনে হচ্ছে। হেইয়ান আরও বলে, আবার এই প্রমাণও পাওয়া গেছে যে স্বামী অন্য কারোর সাথে সম্পর্কে ছিল। সব শুনে ইউনান একেবারে হতবাক। নিজেকে একটু সামলে নিয়ে ইউনান বলে, এটাকে যেন অপরাধ হিসেবে না দেখা হয়, এমনভাবে লিখে একটা ড্রাফট তৈরি করো। পরের দিন কোর্টে জজ সাহেবা জিজ্ঞেস করেন, আসামির বিরুদ্ধে কী অভিযোগ আনা হয়েছে? বিপক্ষের উকিল বলেন, আসামি তার স্ত্রীকে ইচ্ছা মৃত্যুর জন্য উৎসাহিত করেছিল, এমনকি তাকে সরাসরি সাহায্যও করেছে, আর এই কারণেই তার স্ত্রী নিজের জীবন শেষ করার সিদ্ধান্ত নেয়। ঠিক তখনই আসামি পক্ষের উকিল ইউনান বলে, আমরা এই অভিযোগ মানি না। বিপক্ষের উকিল স্ত্রীর ভাইকে প্রশ্ন করেন, আপনার বোন মারা যাওয়ার আগে তার আর আসামির সম্পর্ক কেমন ছিল আপনি জানেন? সে ধীরে ধীরে বলেন, একদম ভালো ছিল না, তার অন্য আরেক মেয়ের সাথে সম্পর্ক ছিল, এমনকি সে আমার বোনের কাছে তালাকও চাইতে গিয়েছিল, কিন্তু আমার বোনের ডিমেনশিয়া ধরা পড়ার পর সে তার সিদ্ধান্ত বদলে দেয়। আসলে অসুস্থতার কারণে আমার বোন এমনিতেই বেশি দিন বাঁচত না, তবুও সে অপেক্ষা করতে পারেনি, মিষ্টি কথায় ভুলিয়ে তাকে আত্মহত্যার দিকে ঠেলে দিয়েছে। ইউনান বলে, জজ সাহেবা, এসব কথার কোনো প্রমাণ তাদের কাছে নেই, আর বাদী আমার মক্কেলকে আক্রমণ করে কথা বলছে। জজ সাহেবা তখন বাদীকে তার আবেগ নিয়ন্ত্রণ করে কথা বলতে নির্দেশ দেন। এরপর ইউনান আসামিকে প্রশ্ন করে, আপনার কি সত্যি অন্য কারোর সাথে সম্পর্ক ছিল? আসামি শান্ত গলায় উত্তর দেয়, হ্যাঁ। ইউনান আবারও জিজ্ঞেস করে, এই সম্পর্ক কখন থেকে শুরু আর কতদিন পর্যন্ত টিকেছিল? আসামি বলে, আমার স্ত্রীর ডিমেনশিয়া ধরা পড়ার 1 বছর আগে শুরু হয়েছিল, তবে খুব দ্রুতই তা শেষ হয়ে যায়। ইউনান বলে, আপনি কি কখনো তার কাছে তালাক চেয়েছিলেন? আসামি মাথা নত করে বলে, হ্যাঁ, কিন্তু যখন চেয়েছিলাম তখনই আমার স্ত্রী জানায় তার ডিমেনশিয়া হয়েছে, আর সেটা শোনার পরই আমি একেবারে ভেঙে পড়েছিলাম। যদিও সে সেই মুহূর্তে রাজি ছিল আমাকে তালাক দিতে, কিন্তু আমি তা চাইনি। আর ঠিক পরের দিনই সে সেই কথাও ভুলে যায়, আর তখনই আমি আমার ভুল বুঝতে পারি। আসলে আমার প্রতি তার এমন উদাসীন আচরণ ভালোবাসাহীনতার কারণে নয়, অসুস্থতার কারণে। ইউনান তাকে আরেকটি প্রশ্ন করে, আপনার স্ত্রীর ইচ্ছা মৃত্যুর সময়ও কি আপনি তাকে ভালোবাসতেন? আসামির চোখ ভিজে আসে। সে উত্তর দেয়, হ্যাঁ, ভালোবাসতাম। সেই কারণেই তার এই সিদ্ধান্ত আমি মেনে নিয়েছিলাম। এবার ইউনান জজ সাহেবাকে উদ্দেশ্য করে বলে, সম্প্রতি সম্মানজনক মৃত্যুর জন্য একটি বিল আনা হয়েছে, যেখানে চিকিৎসা বিজ্ঞানের সীমাবদ্ধতা, রোগীর শারীরিক ও মানসিক অবস্থা বিবেচনা করে আদালত থেকে ইচ্ছা মৃত্যুরও বৈধতা পাওয়া যায়। তাই আমার আবেদন সব কিছু বিবেচনা করে আসামিকে খালাস দেওয়া হোক। কিন্তু বিপক্ষের উকিল প্রতিবাদ করে বলেন, না, এটা অপরাধ আর তার শাস্তি হওয়া উচিত। সব কিছু শুনে জজ সাহেবা চুপ করে কিছুক্ষণ ভাবেন, তারপর রায় ঘোষণা করেন। আসামি যে সত্যিই তার স্ত্রীকে ভালোবাসত এই নিয়ে সন্দেহ নেই, কিন্তু যদি ব্যক্তিগত পরিস্থিতি বিবেচনা করে আলাদা আইন বানানো হয় তবে ন্যায় বিচার দুর্বল হয়ে পড়বে। আইন সবার জন্য সমান, তাই দণ্ডবিধি অনুযায়ী কারো আত্মহত্যায় সাহায্য করা অপরাধ। আসামির শাস্তি 1 বছরের জেল। মামলা শেষে সবাই আস্তে আস্তে কোর্টরুম থেকে বেরিয়ে যায়। প্রকৃত সত্য উদ্ঘাটিত হওয়ায় আসামি কৃতজ্ঞতার সাথে ইউনানকে ধন্যবাদ জানায়, কিন্তু হোমিনের মন খুব খারাপ। তারা লোকটিকে শাস্তির হাত থেকে বাঁচাতে পারেনি। কিছুক্ষণ পর সেও উঠে চলে যায়। শুধু ইউনান বসে থাকে, মনে পড়তে থাকে তার স্ত্রীর কথা, আর গল্প চলে যায় ফ্ল্যাশব্যাকে। একদিন অফিস থেকে ফেরার পথে ইউনান দেখে এক যুবক তার স্ত্রী ইয়োনাকে প্রপোজ করছে। ইউনান দূর থেকে চুপচাপ সব কিছু দেখছিল। ইয়োনা তার প্রস্তাবটা ফিরিয়ে দিলেও হঠাৎ ওই যুবক তাকে জড়িয়ে ধরে। ইয়োনা ভয় পেয়ে যায়, আর ইউনান সব কিছু দেখেও চুপচাপ সেখান থেকে চলে যায়।
কিছুদিন পর ইয়োনা বলে, আমি ডিভোর্স চাই, এখন আমি তোমাকে আর ভালোবাসি না। ইয়োনার কথা শুনে ইউনান স্তব্ধ হয়ে যায়। সে তাকে জিজ্ঞেস করে, তোমার সত্যি মনে হয় এই কারণ তালাকের জন্য যথেষ্ট? ইয়োনা তাকে বলে, তুমি কি মনে করতে পারো শেষ কবে তুমি আমাকে ভালোবেসেছিলে? আর সেদিন তুমি দেখেছিলে কেউ আমাকে জোর করে ধরেছিল, অথচ তুমি তা দেখেও মুখ ফিরিয়ে চলে গেলে। ইউনান শান্ত স্বরে উত্তর দেয়, দেখো, আমি তোমাকে সন্দেহ করি না, আর আমি তোমাকে কোনো দোষও দিচ্ছি না। ইয়োনা বলে, সন্দেহ নেই, কিন্তু ভালোবাসাও নেই। ওই যুবককে দেখে মনে হচ্ছিল আমি যেন তোমাকেই দেখছি। আজ থেকে 10 বছর আগে তোমাকে যেমন দেখেছিলাম, আমাদের মধ্যে সেই ভালোবাসা আর নেই। ইউনান তার দীর্ঘশ্বাস ফেলে বলে, ভালোবাসা কখনো কমে না, শুধু প্রকাশের ধরনটা বদলে যায়। কিন্তু ইয়োনা তার কথা বিশ্বাস না করে উঠে চলে যায়। গল্প আবারও বর্তমানে ফিরে আসে। ইউনান ফোন করে তার প্রাক্তন স্ত্রী ইয়োনাকে দেখা করতে বলে। সে আগে থেকেই তার জন্য অপেক্ষা করছিল। ইয়োনা এসে অবাক হয়ে বলে, কিছু হয়েছে নাকি? আমাদের ডিভোর্সের পর আজ প্রথমবার তুমি নিজে আমাকে ফোন করলে। ইউনান বলে, আজ আমার এমন একজনের সাথে দেখা হয়েছিল যার স্ত্রী ডিমেনশিয়ায় ভুগছিল এবং ইচ্ছা মৃত্যু বেছে নিয়েছিল। আমি তার কাছে জানলাম ভালোবাসা আসলে রংধনুর মতো, সময়ের সাথে তার রং বদলায় ঠিকই, কিন্তু ভালোবাসা কখনো শেষ হয় না। ইয়োনা শান্তভাবে বলে, আমি জানি আমি ভুল করেছি, তোমার সাথে থাকা অবস্থায় বুঝতে পারিনি, কিন্তু যা কিছু ঘটেছে আমি তার জন্য খুবই অনুতপ্ত। ইউনান কিছুক্ষণ নীরব থাকে, তারপর বলে, আজ থেকে তুমি আমার জন্য আর কোনো পারফিউম তৈরি করবে না, আর আজ থেকে আমরা আর কখনো একে অপরের সাথে দেখা করব না। এই বলে ইউনান সেখান থেকে উঠে চলে যায়। অন্যদিকে লিজিন এক রেস্তোরাঁয় বসেছিল। তখন অ্যাটর্নি ইয়ান এগিয়ে এসে বলে, কি হয়েছে, বারবার ফোন করছিলে কেন? লিজিন হেসে জবাব দেয়, আপনার সেই গল্পটা তো শেষ হয়নি। অ্যাটর্নি ইয়ান বলে, ওসব বাদ দাও। তারপর তারা বিয়ার অর্ডার করে দুজনই গল্পে মেতে ওঠে। আর ঠিক তখনই লিজিনের ফোন বেজে ওঠে। সে অবাক হয়ে বলে, এখন ইউনানের ফোন? সে তো এত রাতে কাউকে ফোন করে না। পরের দৃশ্যে দেখা যায় ইউনান একা একটি বারে বসে আছে। এই দুজনও সেখানে যোগ দেয়। লিজিন বলে, আজ তো তোমরা দুজন প্রথমবার একসাথে ড্রিঙ্কস করতে যাচ্ছ, তাই না? অ্যাটর্নি ইয়ান মাথা নেড়ে বলে, না, ইউলিমে যোগ দেওয়ার আগে থেকেই আমি তাকে চিনি, আর সবচেয়ে বড় কথা, আমি আজ উকিল হয়েছি তার জন্যই। লিজিন অবাক হয়ে জিজ্ঞেস করে, তার মানে তুমি আগে থেকেই ইউনানকে চিনতে? এবার অ্যাটর্নি ইয়ান নিজের গল্প বলতে শুরু করে। শৈশবে বাবাকে হারাই, মা অনেক কষ্ট করে আমাকে কলেজে পড়িয়েছেন, কিন্তু কলেজে এক ভুল সম্পর্কে জড়িয়ে যায়। তারপর বিয়ে, সন্তান এসব নিয়েই চলছিল, কিন্তু নিজের মেয়েই যখন আমাকে হেয় করে তখনই ভেঙে পড়ি, আর তখনই প্রতিশোধ নেওয়ার ইচ্ছাটা হয়। আর সেখানেই প্রথম দেখা হয় মিস্টার কিম ও অ্যাটর্নি ইউনানের সাথে। লিজিন বিস্মিত হয়ে সব শুনছিল। মিস্টার কিম তো ফিয়ের কথা শুনেই পিছু হটে যান, কিন্তু অ্যাটর্নি ইউনান আমার গল্প শুনে সিদ্ধান্ত নেন আমাকে সাহায্য করবেন, এবং তিনি শেখান কিভাবে প্রতিশোধ নিতে হয়। সেই স্মৃতি মনে পড়তেই অ্যাটর্নি ইয়ানের মুখে হাসি ফুটে ওঠে। লিজিন মজা করে বলে, কি ব্যাপার, চোখে পানি চলে এসেছে? অ্যাটর্নি ইয়ান বলে, হ্যাঁ, ওই মুহূর্তটা মনে পড়লেই চোখ ভিজে আসে। এদিকে রাতে হোমিন ইউনানের চেম্বারে ঢুকে দেখে সে নেই। তখনই মজা করে ইউনানের নকল করতে শুরু করে। মিস কাংহোমিন, দারুণ একটা ড্রাফট তৈরি করেছো, দেখে মনে হচ্ছে তুমি আমার জুনিয়র হওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত। এইভাবেই মজা চলছিল। হঠাৎই পেছন থেকে ইউনানের কণ্ঠ ভেসে আসে, এই নাটক আর কতক্ষণ চলবে? হোমিন ভয়ে চমকে উঠে বলে, স্যার, আপনি কখন এলেন? অনেক আগে এসেছি, বাড়ি যেতে ইচ্ছে করছিল না। হোমিন চিন্তিত হয়ে বলে, বাড়িতে কিছু হয়েছে নাকি? ইউনান কিছুক্ষণ চুপ থেকে বলে, বাড়িতে কি হবে, সেখানে তো কেউ নেই। এটা শুনে হোমিনেরও মন খারাপ হয়। সে বলে, স্যার, আপনি চা খাবেন? এরপর অফিস কিচেনেটে দুইজন চুপচাপ বসে পড়ে। হোমিন জিজ্ঞেস করে, কি হয়েছে স্যার? বললে হয়তো হালকা লাগবে। ইউনান বলে, বোঝানো কঠিন। হোমিন বলে, আপনি তো কথা বেশ বুঝিয়ে বলতে পারেন, আমার কথা তো সবই শুনেছেন, আজ আপনার কথা বলুন। আমি অনেক ভালো শ্রোতা, আপনি বলুন।
ইউনান কিছুক্ষণ ভেবে তার জীবনের কথা বলতে শুরু করে। 3 বছরের প্রেম আর বিয়ের 7 বছর পর আমাদের ডিভোর্স হয়। পরে আমার স্ত্রী ইয়োনা আবারও বিয়ে করেছে আর এখন সে গর্ভবতী। আমি সাধারণত কারোর সাথে এত কথা বলতাম না, কিন্তু ইয়োনাকে সব কিছু বলতাম। ডিভোর্সের পর সেই সময়গুলো আমি ভীষণভাবে মিস করতে শুরু করি। সারাক্ষণ মনে হতো ইয়োনাকে ভুলে যাওয়া আমার জন্য সহজ হবে না, কিন্তু এখন মনে হচ্ছে তার জন্য যতটুকু অনুভূতি ছিল তাও ফুরিয়ে গেছে। সব শুনে হোমিন বলে, আপনি হঠাৎই সব কিছু ছেড়ে দিয়েছেন, তাই হৃদয়টা শূন্য শূন্য লাগছে। সেটা নিশ্চয়ই কেউ না কেউ পূরণ করবে, আর এই একাকিত্বও কেটে যাবে। এরপরই ইউনান উঠে দাঁড়িয়ে বলে, ঠিক আছে, আমি যাচ্ছি। যাওয়ার আগে সে হোমিনকে ধন্যবাদ জানায়, আর হোমিনের মুখে স্মিত হাসি ফুটে ওঠে। অন্যদিকে লিজিন ও অ্যাটর্নি ইয়ান নেশাগ্রস্ত হয়ে বাড়ি ফেরে। অ্যাটর্নি ইয়ান বলে, তোমার আসার কি দরকার ছিল? আমি তো একাই চলে আসতাম। লিজিন হেসে উত্তর দেয়, আমাকেও তো উপকার শোধ করার সুযোগ দাও। তুমি সবসময় আমাকে পৌঁছে দাও, আজ আমি পৌঁছে দিলাম। এদিকে লিটিগেশন টিম যখন তাদের মামলার ফাইল দেখছিল, হঠাৎ লিজিন একটা ডকুমেন্ট দেখে চমকে ওঠে। ইয়ান জিজ্ঞেস করে, কি হলো? লিজিন বলে, এটা তো এমজিসি কোম্পানির অভ্যন্তরীণ কাগজপত্র। অ্যাটর্নি ইয়ানও অবাক হয়ে বলে, এটা তো বিপক্ষ দলের গোপন তথ্য। কিন্তু অ্যাটর্নি বইয়নের জন্য বানানো ডকুমেন্ট আমাদের কাছে এলো কিভাবে? এটা তো খুবই বিপজ্জনক ব্যাপার। হোমিন ডকুমেন্টটি দেখে বলে, এই কাগজের তথ্য আমাদের ক্লায়েন্টের দেওয়া তথ্যের চেয়ে একদমই আলাদা। দেখে মনে হচ্ছে শুধু এই একটি ডকুমেন্টই আমাদের পুরো মামলাটা জিতিয়ে দিতে পারে। তারা 3 জনই ছুটে যায় ইউনানের চেম্বারে। লিজিন প্রস্তাব দেয়, আমাদের খুঁজে বের করা উচিত কিভাবে এই কাগজ আমাদের কাছে এলো। কিন্তু ইউনান বলে, এসবের দরকার নেই। এখানকার সমস্ত তথ্য আমাদের ড্রাফটে যোগ করো, তবে এসব কথা ক্লায়েন্ট বা বাইরের কারো কাছে ফাঁস করবে না। কিন্তু হোমিন এতে আপত্তি করে। এভাবে অন্য পক্ষের তথ্য ব্যবহার করা নিয়ম বিরুদ্ধ। ইউনান দৃঢ়ভাবে বলে, যেমন বলছি ঠিক তেমনটাই করো। এদিকে রাতে অন্য ডিপার্টমেন্টের এক সহকারী গোপনে ইউনানের চেম্বারে ঢোকে আর তাদের তৈরি সেই খসড়ার ফটোকপি করে নেয়। পরদিন কসপো সেই কপি দেখে বলে, তুমি তো দারুণ কাজ করেছো। আমি কখনো ভাবিনি ইউনান এটা ব্যবহার করবে। তখন তার সহকর্মী বলে, সে জেতার জন্য যে কোনো কিছুই করতে পারে। এরপর ডোইয়ান বলে, তাহলে কি আমরা পার্টনারদের একটা মিটিং ডাকবো? ইউনান এখন ফাঁদে পড়েছে। তার অনুগামীদেরও একে একে টেনে নামাতে হবে, বিশেষ করে মিস কাং হোমিনকে। কসপো বলে, মিটিং ডাকার এটাই সঠিক সময়, আর তুমি মেয়েদের থেকে দূরে থাকো বলেই আমি তোমাকে এতটা ভরসা করি। এদিকে ইয়ানের শাশুড়ি হইচই করতে করতে তার অফিসে চলে আসে এবং তাকে অপমান করার চেষ্টা করে। ইয়ান জিজ্ঞেস করে, আপনার সমস্যাটা কি? শাশুড়ি তিরস্কার করে বলে, আমরা তোমার পড়াশোনার পেছনে যে খরচ করেছি সেটাকে দেবে। উত্তেজনা আরও বেড়ে গেলেই তার শাশুড়ি তাকে চড় মারতে এগিয়ে যায়, কিন্তু অ্যাটর্নি ইয়ান সরে যায় এবং নিজেই 2-3টা চড় বসিয়ে দেয় তার প্রাক্তন স্বামীর গালে। আর এই রূপ দেখে শাশুড়ি ও স্বামী একেবারেই ভয় পেয়ে যায়। ইয়ান বলে, 14 বছর আমাকে দিয়ে কাজ করিয়েছ, শোষণ করেছ, তার হিসাব কে দেবে? আর ভবিষ্যতে এমন করলে পরিণতি আরও ভয়ঙ্কর হবে। এরপর সে তার চেম্বারে ফিরে যায় আর রাগে ফুঁসতে থাকে। লিজিনও পরক্ষণেই তার চেম্বারে আসে। সে তাকে স্বাভাবিক করার চেষ্টা করছিল, কিন্তু ইয়ান তাকে বলে, অন্য কাউকে নিয়ে ডেট করো, বিয়ে করো, আমার পিছনে তোমার সময় নষ্ট করো না। এই বলে সে বাইরে চলে আসে আর একটি দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকে। পরদিন পার্টনারদের সভায় প্রবল উত্তেজনা তৈরি হয়। কসপো এক জরুরি মিটিং কল করে এবং কিছু ছবি দেখায়, যেখানে মিস সুইকে রাতে ইউনানের বাড়িতে প্রবেশ করতে দেখা যায়। সে অভিযোগ তোলে ইউনান নিজেই তার গড়া নিয়ম ভেঙেছে। জুনিয়র মেয়েটির অসহায়ত্বের সুযোগ নিয়ে সে প্রতিপক্ষের গোপন ডকুমেন্টও হাতিয়ে নিয়েছে। সবাই বিস্মিত হয়ে যখন সব কিছু দেখছিল, ঠিক তখনই সভাকক্ষে প্রবেশ করে মিস নায়ন ও ইউনান। আর ভেতরে আসতেই মিস নায়ন প্রশ্ন করে, এখানে কি হচ্ছে? আর এই প্রশ্নের মধ্যে দিয়েই এপিসোডটি শেষ হয়ে যায়।